ফজরের আজানে ভেসে আসছে নতুন দিনের প্রথম সুর। নিদ্রা ভাঙা বাতাসে মিশে যায় শান্ত এক আহ্বান। ধীরে ধীরে আলো ফোটে, সূর্যের প্রথম রশ্মি যখন ছুঁয়ে যায় জলরাশি, মাছরাঙ্গার তীক্ষ্ণ দৃষ্টি তখন শিকারের প্রতীক্ষায়। নরম সকালের হাওয়ায় পাখা মেলে উড়ে যায় বক। সাত সকালে জলকেলিতে মেতে ওঠে হাঁসের দল। চারপাশে ছড়িয়ে পড়ে পাখির কিচিরমিচির। এই আলো ছায়ার মেলায় নীরবে আপন গল্পে শুরু হয় হেমন্তের আরও একটি দিন। ঐতিহ্যের সুপ্রাচীন জনপদ জয়দেবপুর, যেখানে ইতিহাসের শেকড় মিশে আছে আধুনিকতার স্পন্দনে। একসময় ভাওয়াল রাজাদের ঐতিহ্যে গড়ে ওঠা এই জনপদ আজ বাংলাদেশের অন্যতম শিল্প ও গবেষণার কেন্দ্র। তবে এই শহরের মানুষের আছে পাওয়া না পাওয়ার হাজারো গল্প। এ অঞ্চলের মানুষের জীবন জীবিকা, সংকট ও সম্ভাবনার গল্পই বলছি এখন। জয়দেবপুর নামের পেছনে রয়েছে শতাব্দী পুরনো ইতিহাস। একসময় এই অঞ্চল ভাওয়াল পরগনা নামে পরিচিত ছিল। কথিত আছে চিলাই নদীর দক্ষিণ তীরে ভাওয়াল রাজপরিবারের জমিদার জয়দেব নারায়ণ রায় নামে এক রাজকুমারের নামানুসারে এই জনপদের নামকরণ হয় জয়দেবপুর। ইতিহাসের সাক্ষী হয়ে এ অঞ্চলে এখনও সগৌরবে দাঁড়িয়ে আছে ভাওয়াল রাজবাড়ি। প্রায় 5 একর জমিতে অবস্থিত এটি বাংলাদেশের বৃহত্তম রাজবাড়িগুলোর মধ্যে অন্যতম। এই রাজবাড়ির সঙ্গে ভাওয়াল সন্ন্যাসী মেঝকুমার রমেন্দ্র নারায়ণ রায়ের মৃত্যুর 12 বছর পর পুনঃ আবির্ভাবের রহস্যময় ইতিহাস জড়িত। অসাধারণ কারুকার্য খচিত রাজবাড়িটি বর্তমানে জেলা প্রশাসকের কার্যালয় হিসাবে ব্যবহৃত হচ্ছে। এর বিশালত্ব, নির্মাণশৈলী ও কারুকার্য দেখলে বিস্মিত হবে যে কেউ। প্রাসাদের পশ্চিম পাশে রয়েছে বিশাল রাজদিঘি। রাজবাড়ি থেকে 1 কিলোমিটার দূরে চিলাই নদীর তীরে রয়েছে দৃষ্টিনন্দন মঠ বিশিষ্ট রাজপরিবারের রাজরাজেশ্বরী শ্মশান। এর অপূর্ব কারুকার্যময় টেরাকাটা ফলক দ্বারা সুশোভিত নির্মাণশৈলী এতটাই মনোমুগ্ধকর যা না দেখলে বিশ্বাস করা যায় না। তবে প্রায় 150 বছরের পুরনো এই রাজবাড়ি ও শ্মশান মন্দির সংরক্ষণে সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সীমাহীন অবহেলার অভিযোগ রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, রাজবাড়ির ইতিহাস ও অবকাঠামো রক্ষণাবেক্ষণ না করলে রাজকীয় এই ভাওয়াল রাজপরিবারের ইতিহাস জানা থেকে বঞ্চিত হবে ভবিষ্যৎ প্রজন্ম। এই এলাকাটি একটা ঐতিহাসিক জনপদ। এক সময় এই এলাকার নাম ছিল ভাওয়াল। এই ভাওয়ালে একটা প্রথম দিকে এটার নামটা চেদি রাজ্য ছিল। এরপরে এক গাজী বংশের পত্তন হয়, তলুন শাহ গাজী। এই পবিত্র ইসলাম ধর্ম প্রচার করার জন্য কালীগঞ্জের চৌরাতে এসে তার আস্তানা গাড়ে। পরবর্তী পুরুষে বংশানুক্রমিকভাবে গাজী বংশ শাসন করেছেন। এর মধ্যে খ্যাতিমান যিনি ছিলেন বাহওয়াল গাজী, এই বাহওয়াল গাজীর নামে এলাকার নাম ভাওয়াল করা হয় এমন কেউ অনুমান করেন। গাজীদের সর্বশেষ যিনি বংশধর তিনি ছিলেন দৌলত গাজী। তিনি নিঃসন্তান ছিলেন। 1738 সালে দৌলত গাজীর যে নিযুক্ত দেওয়ান ছিল কুশধ্বজ রায়, তার ছেলে বলরাম রায়, তিনি মুর্শিদাবাদের কোর্টে এই ভাওয়ালের জমিদারি যখন নিলামে উঠল নিঃসন্তান দৌলত গাজী মারা যাওয়ার পরে, তো নিলামে অংশ নিয়ে তিনি ভাওয়ালের পরগনাটা কিনে নেন আর দুইজনের সাথে অংশীদারিত্ব করে। তখন তিনি চলে আসেন চৌরাত থেকে চান্দনা গ্রামে। সেখানে বলরাম রায়, তার ছেলে হলো শ্রীকৃষ্ণ রায়। শ্রীকৃষ্ণ রায় চান্দনা গ্রাম থেকে আমরা যে এখন যদুপুরটা বলি, মেইন যদুপুরটা, এখন নাম ছিল পীড়াবাড়ি, এখানে সে তিনি বাড়ি করেন। শ্রীকৃষ্ণ রায়ের ছেলে নাম হলো জয়দেব নারায়ণ। এই জয়দেব নারায়ণ যখন জমিদারি পেলেন তখন তিনি তার নিজের নামে এলাকার নাম করেন জয়দেবপুর, যেটা এখন গাজীপুর হিসাবে পরিচিতি লাভ করেছে। যদুপুরকে ঘিরেই কিন্তু ভাওয়াল রাজাদের রাজত্ব চলছে। রাজবংশ বিলুপ্ত হয়ে গেল
তাদের অনেক কিছু স্থাপনা বা অনেক কিছু ঐতিহ্য এখনো রয়ে গেছে। বাংলাদেশে যে রাজবাড়িগুলি অক্ষত আছে তার মধ্যে কিন্তু এই রাজপ্রাসাদটিও কিন্তু একটা, এবং যে সুদৃশ্য রাজশ্মশানটা আছে যেখানে রাজপরিবারের দাহ করা হইতো, এটাও কিন্তু মনে হয় বাংলাদেশে এত কারুকার্য খচিত এমন মঠ খুব একটা দেখা যায় না। ভাওয়াল রাজপরিবার শুধু রাজত্বই করেনি, শিক্ষার আলো ছড়িয়েছেন এ অঞ্চলে। তাদের উদ্যোগে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জয়দেবপুরকে দিয়েছে আলোকিত প্রজন্ম। আমরা আসলে রাজাদের ইতিহাস বলতেই বুঝি শোষণের ইতিহাস, রাজাদের ইতিহাস বলতেই বুঝি নিপীড়নের ইতিহাস। ভাওয়ালের ইতিহাসেও হয়তো এই নিপীড়নের বিষয় আছে, নির্যাতনের বিষয় আছে, কিন্তু পাশাপাশি শিক্ষা বিস্তারেও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আমরা যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে তাকাই তাহলে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে যেগুলো রাজারা নিজেরা তৈরি করেছিলেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলো তারা যে তৈরি করেছে, আমাদের মনে হয় যে আসলে তারা সত্যিকার অর্থেই মানুষ শিক্ষিত হোক, এটা তারা চেয়েছিলেন। এত এত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান তৈরি হয়েছে, সেই তুলনায় কিন্তু গাজীপুরের বিকাশটা সেইভাবে হয়নি। জয়দেবপুরকে কেন্দ্র করে যতগুলো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গড়ে উঠেছে এবং সেই প্রতিষ্ঠানের প্রেক্ষিতে জয়দেবপুরের যে মানের উন্নতি হবার কথা ছিল, আসলে সেই মানের উন্নতি হয়নি। এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যের একটা বিষয়। অষ্টাদশ শতকে যখন এই শহরের গোড়াপত্তন হয়, তখনও এই জনপদের বেশিরভাগ এলাকা ছিল গহীন অরণ্য। এখানকার মানুষের জীবিকার অন্যতম অনুষঙ্গ ছিল কৃষি ও মৎস্য আহরণ। বন ধ্বংস, পরিবেশ ও পানি দূষণে বদলেছে এ অঞ্চলের মানুষের জীবন জীবিকার ধরন। বেলায় বিলের জমিতে ফসল উৎপাদন ও মৎস্য আহরণ করে এ জনপদের মানুষ জীবিকা নির্বাহ করলেও এখন কলকারখানার বিষাক্ত বর্জ্যে বিলে কমেছে মাছ, মাটির উর্বরতা কমে ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন। বিভিন্ন মিল কারখানার বর্জ্য এবং কেমিক্যাল নামে পানি দূষিত হয়ে গেছে, মাছের চাষাবাসও কমে গেছে গা, এবং কৃষি জমি জমাগুলি ফসল ফলাইতো 20 মণ 30 মণ করে ধান বিঘাতে ফলতো, এখন আর সেটা ফলে না। আমরা গরিব মানুষ, বেলার মাছ দিয়া যে পয়সা ইনকামটা করতাম সেইটা নাই, গাছ বেশি হয়ে যায়, ধান কম। আগের দিনে মনে করেন এই এক রাত বেল বাইলে মনে করেন 8-9 খারি মাছ হইত, আর ওখানকার দিনে যে এই যে সারা রাইতে দেন 1 কেজি মাছ পাইছে। কি করে আমরা সংসারই চালাই? কৃষিতে নির্ভর করে গড়ে ওঠা এ অঞ্চল এখন আধুনিকতা ছুঁয়ে শহরের প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে। শিল্পায়নের কারণে অনেকের পেশাও বদলে গেছে। আর্থিক উন্নতি হলেও আগের মতো আর নির্মল পরিবেশ নেই, বদলে গেছে জীবনমান। জয়দেবপুর এখন শিল্প সমৃদ্ধ। মূলত ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ককে কেন্দ্র করে বেশিরভাগ শিল্প কারখানা গড়ে উঠেছে। এসব কারখানায় কাজ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই জনপদে এসেছেন হাজার হাজার শ্রমজীবী মানুষ। তাদের থাকা খাওয়া চলাচল সহ নানা চাহিদা মেটাতে গিয়ে বেড়েছে বসতবাড়ি, রাস্তাসহ নানান অবকাঠামো। ঢাকার কাছে হওয়ায় অনেকেই জমি কিনে বসতি গড়েছেন গাজীপুরে, ফলে জমির ব্যবহারে পরিবর্তন এসেছে। ঢাকা ও উত্তরবঙ্গের রেল সংযোগ স্থাপন করেছে জয়দেবপুর জংশন। প্রতিদিন হাজারো কর্মজীবী মানুষ এখান থেকে ছুটে যায় রাজধানীতে। যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে এ অঞ্চলে শুধু শিল্পের বিপ্লবই ঘটেনি, কৃষিতেও ঘটেছে এক নীরব বিপ্লব। একসময় এ অঞ্চলে ছিল বিস্তীর্ণ কৃষি জমি। আজ সেই জমির পরিমাণ কমলেও এখান থেকেই ছড়িয়ে পড়ছে দেশের খাদ্য ও কৃষি নিরাপত্তার নতুন গল্প। এখানকার আন্তর্জাতিক মানের গবেষণা প্রতিষ্ঠানগুলো বিশ্ব দরবারে জয়দেবপুরকে পরিচয় করিয়ে দিচ্ছে উদ্ভাবনের নগরী হিসেবে। দেশের সর্ববৃহৎ কৃষি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। বর্তমানে প্রতিষ্ঠানটিতে 685 জন বিজ্ঞানী কর্মরত, যাদের 300 জনই গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত প্রতিষ্ঠানটির সদর দপ্তরে। বর্তমানে বাড়ি 200 এর অধিক ফসল নিয়ে গবেষণা করছে। প্রতিষ্ঠার পর হতে এ পর্যন্ত বিভিন্ন ফসলের প্রায় 677টি উচ্চ ফলনশীল ও হাইব্রিড জাত উদ্ভাবন করেছে।
পাশাপাশি কৃষি শ্রম সাশ্রয়ে ফসল উৎপাদনের প্রায় ৬৭২টি আধুনিক প্রযুক্তি উদ্ভাবন করেছে। নিরাপদ খাদ্য উৎপাদন গবেষণায় ভূমিকার জন্য বারি জাতীয় পরিবেশ পদক ২০২৪ অর্জন করেছে। কৃষি গবেষণা ইনস্টিটিউট যে ফসলগুলো নিয়ে কাজ করে তার জন্য বরাদ্দ জমি আসলে খুব কম, প্রায় আমরা 13.5% জমিতে আমাদের ফসলগুলি নিয়ে যেতে পারি। কাজেই আমাদের উন্নত জাত তৈরি করে আমরা ওই অল্প পরিমাণ জমিতেই যাতে দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ হয় সে চেষ্টা করে যাচ্ছি। এবং আমাদের বাংলাদেশে যে ধরনের যে ফসলগুলি চাষ হয় তার মধ্যে তেল, ডাল, আলু এগুলি প্রায় সবগুলি বাড়ি উদ্ভাবিত জাত। যে আগে টমেটো কেবল শীতকালই পাওয়া যেত, কিন্তু এখন বাড়ি উদ্ভাবিত টমেটোর জাতের কারণে আমরা কিন্তু সারা বছর এখন টমেটো পাই। কাজে এটা একটা বাড়ির একটা বিশেষ উদ্ভাবন। তাছাড়াও অসময়ে বিভিন্ন ফল এবং সবজি উৎপাদন নিয়ে বাড়ি গবেষণা করছে। বাড়ির সিডারের কথা বলতে পারি, বাড়ির সিডার প্রায় 17,000-এর মতো সারা দেশে এখন চালু আছে কৃষকের মাঠে। আর ভুট্টা নিয়ে গবেষণা না করলেও বাড়ির উদ্ভাবিত ভুট্টা মারাই যন্ত্র সারা দেশে প্রায় 75,000 চালু আছে বিভিন্ন জায়গায়। নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য জৈব বালাইনাশক ব্যবস্থা এবং আরেকটা বাড়ি উদ্ভাবিত যেটা বিখ্যাত একটা পদ্ধতি সেটা হচ্ছে ফেরোমন ট্র্যাপ, পোকামাকড় আকর্ষণ করে সেগুলি মেরে ফেলার একটা পদ্ধতি, যেখানে আসলে কীটনাশক ব্যবহার করতে হয় না। আমাদের একটা গবেষণা থেকে আসছে সরকার গবেষণার পিছনে যত টাকা ব্যয় করে তার পরিবর্তে 10 থেকে 17 গুণ পর্যন্ত বেশি টাকা ফিরে আসে। কাজে গবেষণায় ব্যয় করাটা আসলে সরকারের জন্য লাভজনক। মানুষের 5টি মৌলিক চাহিদার প্রথমটি খাদ্য, আর দেশের 90% লোকের প্রধান খাবার ভাত। দেশের জনসংখ্যা যখন 17 কোটি, তখন এত মানুষের খাবারের যোগান দেওয়া সহজ কথা নয়। নানা সীমাবদ্ধতার মধ্যেও এই বিশাল চ্যালেঞ্জই গত 55 বছর ধরে মোকাবেলা করে যাচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। গত 5.5 দশকের বেশি সময় ধরে ব্রি এদেশের ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে অসামান্য অবদান রেখে চলেছে। তো আমরা এখানে বিভিন্ন প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে ধানের জাত উদ্ভাবন করে থাকি। বিশেষ করে উদ্ভিদ প্রজনন বিভাগের কাজ হচ্ছে প্রচলিত এবং আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে ধানের জাত উদ্ভাবন করা। বর্তমানে আমরা বলতে পারেন যে ফ্রন্টিয়ার এবং কাটিং এজ টুলস ব্যবহার করে ধানের জাত উদ্ভাবন করছি। আমাদের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে ধানের যে ফলন সীমা বলে একটা ধারণা অনেকের মধ্যে তৈরি হয়েছে, সেটিকে ভেঙে ইনব্রেড ধানের ফলনকে হাইব্রিড ধানের পর্যায়ে নিয়ে যাওয়া। এই লক্ষ্যে ইতিমধ্যে আমরা ফলাফল পাওয়া শুরু করেছি। 1970 সালে সীমিত পরিসরে কয়েকজন বিজ্ঞানী নিয়ে যাত্রা শুরু হলেও আজ ব্রি দাঁড়িয়ে আছে বিশ্বের অন্যতম শীর্ষ ধান গবেষণা প্রতিষ্ঠানের কাতারে। এখানে রয়েছে 19টি গবেষণা বিভাগ, 20টিরও বেশি আধুনিক ল্যাবরেটরি, জিন ব্যাংক, গ্রিন হাউস, নেট হাউস আর 76 একরেরও বেশি পরীক্ষণ মাঠ। বিগত 5.5 দশকে ব্রি উদ্ভাবন করেছে 113টি ইনব্রিড ও 8টি হাইব্রিড ধানের জাত। এছাড়াও খরা, লবণাক্ততা, বন্যা, জলমগ্নতা ও প্রতিকূলতার বিরুদ্ধে টিকে থাকা 37টি জাত আর পুষ্টি সমৃদ্ধ ও সুগন্ধি চালের 41টি জাত এখন দেশের গর্ব। দেশের সীমানা পেরিয়ে ব্রির ধান ছড়িয়ে পড়েছে 14 দেশে, ভারত থেকে ভুটান, ভিয়েতনাম থেকে চীন পর্যন্ত। এ যেন বাংলাদেশের বিজ্ঞান ও কৃষির জয়যাত্রা। বাংলাদেশের জন্য এই জয়দেবপুর বা গাজীপুরের যে জয়দেবপুর, এটি খুবই একটি প্রসিদ্ধ স্থান এবং বিশেষ করে ধান গবেষণার জন্য এই জয়দেবপুরকে মানুষ ভিন্ন রূপে চেনেন। ধান বা চালের নিরাপত্তার জন্য যে প্রতিষ্ঠানটি কাজ করে সেটি হচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। 55 বছরে এই প্রতিষ্ঠানটি 121টি উচ্চ ফলনশীল ধানের জাত উদ্ভাবন করেছে, যেগুলো আমাদের খাদ্য নিরাপত্তায় অসামান্য অবদান রাখছে। বাংলাদেশের এখন মোট দানি জমির প্রায় 80% জমিতে ব্রি উদ্ভাবিত ধানের চাষ হয়। গবেষণার পাশাপাশি জয়দেবপুরে রয়েছে শিল্প বিকাশের শক্তিশালী ধারা। সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন, টাকশাল, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি, সমরাস্ত্র কারখানার মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো এই জয়দেবপুরে অবস্থিত। তবে দ্রুত নগরায়নের চাপে জয়দেবপুর এখন নানা সংকটের মুখে। এই জনপদের মানুষের গলার কাটা জয়দেবপুর রেলগেটের যানজট।
তাছাড়া বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ সমস্যা, পরিকল্পনাহীন উন্নয়ন হুমকির মুখে ফেলেছে এই শহরকে। শহরবাসীর দাবি দ্রুতই পরিকল্পিত নগরায়নের মাধ্যমে সম্ভাবনাময় এই শহরকে ঢেলে সাজানোর। ইতিহাস ও ঐতিহ্যের শিকড় ধরে জয়দেবপুর আজ নতুন সম্ভাবনা শহর। অতীতের গৌরব, বর্তমানের চ্যালেঞ্জ আর আগামীর স্বপ্ন মিলিয়ে জয়দেবপুর। এখানে শুধু সংকট নয়, রয়েছে অপার সম্ভাবনাও। জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, অভিগমন বাড়ছে, গবেষণা, শিক্ষা এবং শিল্প একসাথে দাঁড়াচ্ছে। পরিকল্পিত উন্নয়ন হলে যুগোপযোগী শহর হয়ে উঠতে পারে প্রাণের জয়দেবপুর।